গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি হুমায়ুন আহমেদের মিসির আলী আনসলভ থেকে একটি গল্প, লিফট রহস্য। মিসির আলী বললেন, লিফটে উঠে কখনো ভয় পেয়েছেন? আমি কিছুক্ষণ চিন্তা করলাম। ইউনিভার্সিটিতে পড়ার সময় মহসিন হলের লিফটে 1 ঘন্টার জন্য আটকা পড়েছিলাম। আমার সঙ্গে জীবনে প্রথম লিফটে উঠেছেন এমন এক বৃদ্ধ ভয়ে জ্ঞান হারিয়েছিলেন। আমি নিজে ভয় পাইনি। দিনের বেলা বলেই লিফটে কিছু আলো ছিল, পুরোপুরি অন্ধকার ছিল না। আমি মিসির আলির দিকে তাকিয়ে বললাম, না। কেউ প্রচণ্ড ভয় পেয়েছে এমন শুনেছেন? এক বুড়ো মানুষকে নিজে ভয়ে অজ্ঞান হয়ে যেতে দেখেছি। লিফটে ভয় পাওয়া নিয়ে কোনো গল্প শুনেছেন? আমি বললাম, একটা গল্প শুনেছি, গল্পের সত্য মিথ্যা জানি না। এক লোক 7 তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে যাবে। লিফটের বোতাম টিপল, লিফটের দরজা খুলল। তিনি ভেতরে ঢুকে হুড়মুড় করে নিচে পড়ে গেলেন। কারণ লিফটের দরজা খুলেছে ঠিকই, কিন্তু লিফট আসেনি। মেকানিক্যাল কোনো গণ্ডগোল হয়েছে। লিফট নিয়ে কোনো ভূতের গল্প পড়েছেন? স্টিফেন কিংয়ের একটা গল্প পড়েছি, বেশ জমাট গল্প, সায়েন্স ফিকশন টাইপ। মিসির আলি বললেন, আমি লিফট নিয়ে একটা গল্প বলবো। এক তরুণী লিফটে উঠে এমনই ভয় পেল যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। সে এখন এক ক্লিনিকে আছে, তার চিকিৎসা চলছে। কি দেখে ভয় পেয়েছে এখনো পুরোপুরি জানি না। চলুন যাই, চেষ্টা করে দেখি মেয়েটার মুখ থেকে কিছু শোনা যায় কিনা। সম্ভাবনা ক্ষীণ। ভয় পেয়ে যে মানসিকভাবে বিপর্যস্ত, সে ভয় কেন পেয়েছে সেই বিষয়ে মুখ খুলবে না, এটাই স্বাভাবিক। আমি বললাম, মেয়েটার খোঁজ পেলেন কিভাবে? মিসির আলি বললেন, ক্লিনিকের ডাক্তার আমাকে জানিয়েছেন, মেয়েটির ব্যাপারে সাহায্য চেয়েছেন। মেয়েটা তাঁর আত্মীয়া, বোনের মেয়ে বা এই জাতীয় কিছু। মেয়েটার নাম লিলি, বয়স 24-25 বা তার চেয়ে কিছু বেশি। গায়ে হাসপাতালের সবুজ পোশাক, সাধারণ বাঙালি মেয়ে যেমন হয় তেমন, রোগা শ্যামলা। মেয়েটার চোখ সুন্দর, বিদেশে এই চোখেই বলে লিকুইড আইস। চাদর গায়ে সে জড়সড় হয়ে ক্লিনিকের খাটে বসে আছে। সে দুহাতে একজন বয়স্ক মহিলার হাত চেপে ধরে আছে। শব্দ করে নিঃশ্বাস ফেলছে, কিছুক্ষণ পরপর ঢোক গিলছে। মিসির আলি বললেন, মা কেমন আছো? লিলি তাকালো, কিন্তু কোনো জবাব দিল না। বয়স্ক মহিলা বললেন, লিলি কারো প্রশ্নের জবাব দেয় না, শুধু বলে লিফটের ভিতর ভয় পেয়েছি, এর বেশি কিছু বলে না। মিসির আলি বললেন, আপনি কি লিলির মা? জি। আপনাকেও বলেনি কি দেখে ভয় পেয়েছে? না। বেশি কিছু জিজ্ঞেসও করি না, এ বিষয়ে জানতে বেশি জোরাজুরি করলে মেয়েটা অজ্ঞান হয়ে যায়। মিসির আলি লিলির সামনের চেয়ারে বসতে বসতে বললেন, মা শোনো, তুমি প্রচণ্ড ভয় পেয়েছ বুঝতে পারছি। এখন তুমি লিফটের ভেতরে নেই, লিফটের বাইরে। বাকি জীবন আর লিফটে না উঠলেও চলবে, চলবে না? এই প্রথম লিলি কথা বলল, বিড়বিড় করে বলল, আমি আর কোনোদিন লিফটে উঠব না। মিসির আলি বললেন, যে লিফটে উঠে তুমি ভয় পেয়েছ, সেখানে তুমি না উঠলেও অন্যরা উঠবে। তারাও ভয় পেতে পারে, তাদের অবস্থাও তোমার মতো হতে পারে, পারে না? পারে। মিসির আলি বললেন, এই কারণেই তোমার ঘটনাটা বলা দরকার। একবার বলে ফেলতে পারলে তুমি নিজেও হালকা হবে। তুমি কি দেখে ভয় পেয়েছ তার একটা ব্যাখ্যাও আমি হয়তোবা দাঁড় করিয়ে ফেলব। লিলি স্পষ্ট গলায় বলল, আপনি পারবেন না। মিসির আলি বললেন, পারব না বলে কোনো কাজে হাত দেব না, আমি সেরকম না, তুমি সেরকম। তুমি ধরেই নিয়েছ লিফটে কি দেখেছ তা বলতে গেলে প্রচণ্ড ভয় পাবে বলে বলছ না। তুমি না বললেও কি দেখেছ তা তোমার মাথার মধ্যে আছে, তাকে মুছে ফেলতে পারছ না। লিলি বলল, আচ্ছা আমি বলবো। মিসির আলি বললেন, ভেরি গুড। আগে 1 কাপ চা খাও, তারপর গল্প শুরু করো। কোনো খুঁটিনাটি বাদ দেবে না। লিফটে তুমি একা ছিলে? আমি আর লিফটম্যান, আর কেউ ছিল না। লিফটটা কোথায়? মতিঝিলের এক অফিসে। তুমি সেখানে কাজ করো? লিলি বলল, আমি বিবিএ পড়ছি, এই জন্য একটা ফার্মের সঙ্গে অ্যাফিলিয়েশন আছে। সেখানে সপ্তাহে একবার হলেও যেতে হয়, কাগজপত্র আনতে হয়। মিসির আলি বললেন, গতকাল এই জন্যেই গিয়েছিলে? জি। মিসির আলি বললেন, গতকাল ছিল শুক্রবার, সবকিছু বন্ধ, বন্ধের দিন তুমি কাগজপত্র আনতে গেলে?
লিলি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। সে দাঁত দিয়ে ঠোঁট কামড়াচ্ছে, তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। মিসির আলি বললেন, তুমি শুক্রবারে সেই অফিসে যাও? আপনাকে কে বলেছে? আমি অনুমান করছি। আমার অনুমান শক্তি ভালো। অফিসের ঠিকানাটা বলো। আমি আপনাকে কিছুই বলবো না। মিসির আলি মেয়েটির মার দিকে তাকিয়ে বললেন, আপনার মেয়ে বাসায় ফিরেছে কখন? ভদ্রমহিলা বললেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে একজন ডাক্তার টেলিফোন করে লিলির কথা জানান। কে এসে নাকি লিলিকে হাসপাতালে দিয়ে গেছে। আপনার মেয়ে কোথায়, কোন অফিসে যায় আপনি জানেন? না। মেয়ের বাবা কোথায়? বিদেশে, মালয়েশিয়া কাজ করেন। মিসির আলি লিলির দিকে তাকিয়ে বললেন, তুমি তাহলে কিছুই বলবে না? লিলি কঠিন গলায় বলল, না। মিসির আলি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, তাহলে যাই। তুমি ভালো থেকো। আর একটা কথা, মা শোনো, যা করবে ভেবেচিন্তে করবে। হঠাৎ বিপদে পড়া এক কথা, আর বিপদ ডেকে আনা অন্য কথা। লিলি বলল, আপনি যাবেন না, বসুন, আমি সব বলবো। মা, তুমি অন্য ঘরে যাও। ভদ্রমহিলা বললেন, আমি থাকলে সমস্যা কি? লিলি বলল, তোমার সামনে আমি সব কথা বলতে পারবো না। মিসির আলি আমাকে দেখিয়ে বললেন, ইনি কি থাকতে পারবেন? লিলি বলল, হ্যাঁ পারবেন, উনি লেখক, আমি ওনাকে চিনি। আমি আপনাকেও চিনি। আপনাকে নিয়ে লেখা দুটা বই আমি পড়েছি। একটার নাম মনে আছে, মিসির আলির চশমা। সেখানে একটা ভুল আছে, ভুলটা আমি দাগ দিয়ে রেখেছি, এখন মনে নাই। লিলি সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথা শুরু করল। উচ্চারণ স্পষ্ট, বাচনভঙ্গি ভালো। কথা বলার সময় সামান্য মাথা দুলানোর অভ্যাস আছে। ভালো মেয়ে বলতে আপনারা যা ভাবেন আমি তা না। আমি খারাপ মেয়ে, যথেষ্ট খারাপ মেয়ে। মতিঝিলের ওই অফিসে আমি একজন ভদ্রলোকের কাছে যাই। তার নাম ফরহাদ। প্রেম ভালোবাসা এসব কিছু না। আমি নিরিবিলি কিছু সময় তার সঙ্গে কাটাই। তার বিনিময়ে টাকা নেই। উপহার দিলে উপহার নেই। আমার যে টাকা পয়সার অভাব তাও না। বাবা মালয়েশিয়া থেকে ভালো টাকা পাঠান। আমি শুধু যে ফরহাদ সাহেবের কাছেই যাই তা না, আরও লোকজনদের কাছে যাই। একটা নোংরা মেয়ে তো নোংরা পুরুষদের সঙ্গেই মিশবে। এদেশে নোংরা পুরুষের কোনো অভাব নেই। বেশিরভাগ নোংরা পুরুষই বিবাহিত, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সুখী জীবনযাপন করে। সুযোগ পেলে আমার মতো নষ্ট মেয়েদের নিয়ে ফুর্তি করে। একবার এক লোকের সঙ্গে তার স্ত্রী সেজে কক্সবাজার 3 দিন ছিলাম। মাকে বলেছি স্টাডি ট্যুরে যাচ্ছি। আমি গায়ের চামড়া বিক্রি করলেও নেশা করি না। মদ, সিগারেট, ড্রাগস কিছুই না। পার্টি মাঝে মাঝে মদ খাওয়ার জন্য খুব ঝুলাঝুলি করে। তারা মনে করে নেশাগ্রস্ত মেয়েদের সঙ্গে শোয়া ইন্টারেস্টিং। তাদের পীড়াপিড়িতেও রাজি হই না। কক্সবাজারে যে লোকের সঙ্গে গিয়েছিলাম সে বলেছিল প্রতি পেগ হুইস্কি খাবার জন্যে সে আমাকে 1000 করে টাকা দেবে। তখন শুধু 7 পেগ খেয়ে 7000 টাকা নিয়েছি এবং ওই লোকের গায়ে বমি করেছি। তার শিক্ষা সফর হয়ে গেছে। মিসির আলি আঙ্কেল, এখন বলুন আমি কেমন মেয়ে? মিসির আলি কিছু বললেন না। লিলি ঠোঁট বাঁকা করে হাসল। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম মেয়েটা তার চরিত্রের বিকারগ্রস্ত অংশটির কথা বলে আরাম পাচ্ছে। লিলি বলল, যাই হোক, আসল গল্প বলি। আমি ফরহাদ সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছি। শুক্রবারে অফিসে একেবারেই লোকজন থাকে না কথাটা ঠিক না, কিছু লোকজন থাকে। কেয়ারটেকার, মালি, ঝাড়ুদার। শুক্রবারে লিফট বন্ধ থাকে। ফরহাদ সাহেব বসেন 6 তলায়। 6 তলা পর্যন্ত হেঁটে উঠতে হয়। এই জন্যে শুক্রবারে আমি তার সঙ্গে দেখা করতে চাই না। গতকাল গিয়েছিলাম, কারণ তিনি মোবাইলে বলেছেন আমাকে একটা মোবাইল সেট দেবেন। আমার একটা দামি মোবাইল সেট ছিল, আইফোন, সেটা চুরি হয়ে গেছে। আমি অফিসে পৌঁছলাম সকাল 11টায়। সিঁড়ি দিয়ে উঠতে যাব, খাকি ড্রেস পরা একজন এসে বলল, আপা, আপনি কি ফরহাদ সাহেবের কাছে যাবেন? আমি বললাম, হ্যাঁ। সে বলল, লিফটে করে যান। এত দূর হেঁটে উঠবেন? লিফট চালু আছে? সে বলল, আজ চালু আছে। কমার্শিয়াল ব্যাংকে আজ সারাদিন কাজ হবে। তারা খবর দিয়ে একটা লিফট চালু রেখেছেন। আপনি কি লিফটম্যান? জি আপা। আপনি আমাকে চেনেন? নামে চিনি না। আপনি ফরহাদ সাহেবের কাছে প্রায়ই যান, এটা জানি। আমি বললাম, ইউনিভার্সিটির কাজে আসতে হয়, বিবিএ করছি তো। ফরহাদ সাহেব কোম্পানি আইন বিষয়ে আমাকে পড়ান। আমি লিফটম্যানকে নিয়ে লিফটে উঠলাম। 6 ফ্লোরে বোতাম চাপা হয়েছে। লিফট কিন্তু থামল না। 7, 8 পার হয়ে 9-এর দিকে যাচ্ছে। লিফটম্যান ব্যস্ত হয়ে বোতাম চাপাচাপি করছে। 8 এবং 9-এর মাঝখানে লিফট থেমে গেল। লিফটের ভেতরের বাতি নিভে গেল। মাথার উপরে যে ফ্যান ঘুরছিল সেটা বন্ধ হয়ে গেল। লিফটম্যান বলল, খাইছে আমারে। আবার ধরা খাইলাম। কারেন্ট চলে গেছে নাকি?
বুঝতেছি না, তো এই জায়গায় লিফট পেরাই আটকায়। একবার আটকাইছিল 4 ঘন্টার জন্যে। সর্বনাশ! আফা, আপনার কাছে মোবাইল আছে না? একটা নাম্বার দিতাছি, মোবাইল দেন, লিফট চালুর ব্যবস্থা হইব। আমার কাছে মোবাইল সেট নাই। চিন্তার কিছু নাই, টুলের উপরে বসেন। ঠিক হতে কতক্ষণ লাগবে? বলা তো আফা মুশকিল। আজ ছুটির দিন, লোকজন চইলা যাবে জুম্মার নামাজে। এখন বাজে মাত্র 11টা, এখন কিসের জুম্মা? একটা অজুহাতে আগে ভাগে বাইর হওয়া, সবাই অজুহাত খুঁজে। অ্যালার্ম বেল এই জাতীয় কিছু নাই? আছে, মনে হয় নষ্ট, রক্ষণাবেক্ষণ নাই। মাসে একবার সার্ভিসিং করার কথা, 3 মাস হয়েছে সার্ভিসিং নাই। মনে হলো 1 ঘন্টা বসে আছি, ঘড়িতে দেখি মাত্র 7 মিনিট পার হয়েছে। লিফটম্যানের সঙ্গে গল্প করা ছাড়া সময় কাটানোর কোনো বুদ্ধি নেই। আমি বললাম, আপনার নাম কি? লিফটম্যান বলল, আমার নাম সালাম। আমার এক ছোট ভাই আছে, তার নাম কালাম। সেও লিফটম্যান, গুলশানের এক অফিসে কাজ করে। বেতন আমার চেয়ে বেশি পায়, 400 টাকা বেশি। ওভারটাইম পায়। আমাদের এইখানে ওভারটাইম নাই। ছুটির দিনে কাজে আসছি, একটা পয়সা মিলবে না। আমি বললাম, লিফটম্যানের চাকরিটা মনে হয় খুব বোরিং, মানে ক্লান্তিকর। সালাম বলল, উঠানামা উঠানামা, এইটা কোনো চাকরির জাতই না। কি করব বলেন, লেখাপড়া শিখি নাই। তবে আমার ভাই কালাম ক্লাস 6 পাস। আপনি বিয়ে করেছেন? যে না, বেতন যা পাই তা দিয়া নিজেরই পেট চলে না, সংসার করব কি? তার উপর দেশে টাকা পাঠাইতে হয়। মা জীবিত। তয় আমার ভাই কালাম বিবাহ করেছে। মেয়ের বাড়ি টাঙ্গাইলের মধুপুর। তাদের একটা কন্যা আছে, কন্যার নাম রেশমা। বয়স কত? ফেব্রুয়ারিতে 3 বছর হবে। মাশাল্লাহ, সব কথা বলতে পারে। আমারে ডাকে হাওয়াই চাচু। হাওয়াই চাচু ডাকে কেন? তারে যখন দেখতে যাই হাওয়াই মিঠাই নিয়ে যাই, 10 টাকা করে পিস। এই জন্যে হাওয়াই চাচু ডাকে। দেখতে কেমন হয়েছে? মাশাল্লাহ, অত্যাধিক সুন্দরী হয়েছে। আমি ভাইয়ের বউরে বলেছি, সব সময় মেয়ের কপালে যেন ফোঁটা দিয়ে রাখে। সুন্দরী মেয়ের উপর জিন ভূতের নজর লাগে, আবার খারাপ মানুষের নজর লাগে। মেয়েটা আপনাকে খুব পছন্দ করে? তার বাপ মার চেয়েও বেশি পছন্দ আমারে করে। এই নিয়ে 100 টাকা বাজি রাখতে পারবো। গত ঈদে তার একটা জামা দিয়েছিলাম, নীল জামা, সামনে পিছনে লাল ফুল। এই জামা ছাড়া কিছু পরবে না। জামা খাটু হয়ে গেছে, তারপরে ওইটাই পরবে। ভালো তো। নিজে নিজেই সরা শিখেছে। তার বাপ মা যদি বলে সরা বলো, সে বলবে না। আমি যদি বলি, কই গো চাঁদের মা বুড়ি, সরা বলো, সঙ্গে সঙ্গে বলবে। আপনি তাকে চাঁদের মা বুড়ি ডাকেন? জিয়াফা, তয় এখন আমার ভাইও তারে চাঁদের মা বুড়ি ডাকে। আমি ঘড়ি দেখলাম, মাত্র 30 মিনিট পার হয়েছে। উদ্ধারের কোনো ব্যবস্থা হচ্ছে না। সালামের ভাতিজির গল্প কতক্ষণ শুনব? আমার অ্যাজমার মতো আছে। বন্ধ ঘরে অ্যাজমার টান ওঠে। বন্ধ লিফট, সামান্য আলো, বাতাস নেই। আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। আমার শ্বাসকষ্টের ধরনটা এমন যে একবার শুরু হলে দ্রুত বাড়তে থাকে। আমি হাঁ করে নিঃশ্বাস নিচ্ছি। বুকের ভেতর ঘর ঘর শব্দ হচ্ছে। সালাম ভীত গলায় বলল, আপা, কি হইছে? আমি বললাম, নিঃশ্বাস নিতে পারছি না, আমার শ্বাসকষ্ট আছে। লিফট কিছুক্ষণের মধ্যে চালু না হলে আমি মরে যাব। তখনই ঘটনাটা ঘটল। দেখি লিফটে আমি একা, আর কেউ নেই। আমি কয়েকবার ডাকলাম, সালাম, সালাম, তারপর অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরেছে তখন দেখি আমি আমার মায়ের বাসায়। এই আমার ভয় পাওয়ার ইতিহাস। মতিঝিল অফিসের ঠিকানা চান? এই নিন ফরহাদ সাহেবের কার্ড। মিসির আলী বললেন, ঘটনাটার ব্যাখ্যা খুব সহজ। তুমি লিফটে আটকা পড়ে ভয়ে আতঙ্কে একসময় অজ্ঞান হয়ে পড়েছ। লিফটম্যান অদৃশ্য হয়ে গেছে, এটা তুমি দেখেছ স্বপ্নে। তুমি লিফটম্যানের সঙ্গে এ বিষয়ে কথা বললেই আমার ব্যাখ্যা গ্রহণ করবে। লিলি বিড়বিড় করে বলল, হতে পারে। মিসির আলী বললেন, এখন কি ভয়টা দূর হয়েছে? হুম। মিসির আলী বললেন, ভয়টা পুরোপুরি দূর করে মার সঙ্গে বাসায় চলে যাও, আর চেষ্টা করো জীবন পদ্ধতিটা বদলাতে। লিলি বলল, আমাকে উপদেশ দেবেন না, আমি উপদেশের ধার ধারি না। মিসির আলী উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, তাহলে তো কোনো সমস্যাই নেই, মা উঠি। লিলি তীক্ষ্ণ গলায় বলল, এখনো মা ডাকছেন? মিসির আলী বললেন, একবার যাকে মা ডেকেছি সে সবসময়ের জন্যই মা। রাস্তায় নেমে মিসির আলী বললেন, চলুন লিফটম্যান সালাম সাহেবের সঙ্গে দেখা করে আসি। আমি বললাম, তার সঙ্গে দেখা করার দরকার কি? আপনি তো সমস্যার সমাধান করে দিয়েছেন। বদমেটাও এখন স্বাভাবিক। মিসির আলী বললেন, সামান্য খটকা আছে। কি খটকা?
লিলি শক্ত মেয়ে, যখন তখন অজ্ঞান হবার মেয়ে না। তার চেয়েও বড় কথা, অজ্ঞান অবস্থায় কেউ স্বপ্ন দেখে না। গভীর ঘুমেও মানুষ স্বপ্ন দেখে না। যখন হালকা ঘুমে থাকে তখন স্বপ্ন দেখে, তখন চোখের পাতা কাঁপতে থাকে। একে বলে REM, অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট। আপনি কি বলতে চাচ্ছেন? আমি নিজেও বুঝতে পারছি না কি বলতে চাচ্ছি। সালামের সঙ্গে দেখা হওয়া জরুরি, এটুকু বুঝতে পারছি। রাত বাজে 10টা, এখন তাকে পাবেন? আমার ধারণা সে অফিস বিল্ডিংয়ে থাকে। 3 বছর বয়সী মেয়ে বাচ্চার জন্যে কিছু ভালো জামা কাপড় দরকার। সালামকে অফিসেই পাওয়া গেল। সে অফিস ঘরেই একটা কামরায় দারোয়ানদের সঙ্গে মেস করে থাকে। আমাদের দেখে সে ভীত চোখে তাকাতে লাগল। মধ্যবয়স্ক একজন মানুষ, তার ওপর বয়ে যাওয়া ঝড়ে যে ক্লান্ত এবং হতাশ, যার জীবন ছোট্ট লিফট ঘরে আটকে গেছে। মিসির আলি বললেন, সালাম কেমন আছেন? সালাম বিড়বিড় করে বলল যে, ভালো আছি। আপনার ভাই কালামের মেয়েটি কেমন আছে? ভালো। তার নাম তো চাঁদের মা বুড়ি। সালাম বলল, আপনারা আমার কাছে কি চান? কারোর সাথে আমার কোনো বিবাদ নাই, আমি কোনো দোষ করি নাই। মিসির আলি বললেন, আমরা খুব ভালো করে জানি আপনি কোনো দোষ করেন নাই। আমরা আপনার সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই। আপনারা কি পুলিশের লোক? মিসির আলি বললেন, আমরা পুলিশের লোক না। আপনি যেমন পুলিশ ভয় পান, আমরাও ভয় পাই। আপনাকে 2-1 কথা জিজ্ঞেস করব। ইচ্ছা হলে জবাব দিবেন, ইচ্ছা না হলে দিবেন না। আমরা চলে যাব। সালাম ভীত গলায় বলল, যা বলার এইখানে বলেন। এইখানে তো আমি ছাড়া কেউ নাই। আমি আপনাদের সাথে যাব না। স্যার, আমি গরিব মানুষ, আমি কোনো দোষ করি নাই, আল্লাহ পাকের দোহাই। মিসির আলি বললেন, শুধু শুধু ভয় পাচ্ছেন কেন? যে অপরাধ করে সে ভয় পায়। সালাম বলল, গরিব মানুষ অপরাধ না করলেও ভয় পায়। সে গরিব হয়েছে, এইটাই তার অপরাধ। আপনার চাঁদের মা বুড়ির জন্য কিছু জামা কাপড় এনেছি, দেখুন তো পছন্দ হয় কিনা। সালাম আগ্রহ নিয়ে কাপড়গুলি দেখল। তার মুখের চামড়া শক্ত হয়ে গিয়েছিল, এখন সহজ হতে শুরু করল। মিসির আলি বললেন, গত শুক্রবারে একটা মেয়ে আপনার সঙ্গে লিফটে আটকা পড়েছিল। আপনিও ছিলেন তার সঙ্গে। কি হয়েছিল বলুন তো? সালাম বলল, স্যার, আমি ওনারে ছোট বোনের মতো দেখেছি, বেতালা কিছু করি নাই। জানি আপনি বেতালা কিছু করেননি, কিন্তু কিছু একটা ঘটনা ঘটেছে যাতে মেয়েটা ভয় পেয়েছে, প্রচণ্ড ভয়। ঘটনাটা বলুন। সালাম বলল, আমার চাকরি নট হবে না তো স্যার? চাকরি নট হইলে না খায় মরব। মিসির আলি হাসলেন। সালাম তার হাসি দেখে ভরসা পেল বলে মনে হল। সে মেঝের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করল। যে চাকরি আমার রুটি রুজি, তারে খারাপ বলা ঠিক না। আল্লাহ পাক নারাজ হন। কিন্তু স্যার, চাকরিটা খারাপ। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত লিফটে উঠানামা করি, মাঝখানে আধা ঘন্টা লাঞ্চের ছুটি। লিফটে থাকি, আমার মনটা থাকে বাইরে। একদিন লিফটে আমি একা। 11 তলা থেকে একজন বোতাম টিপেছে, লিফট উঠা শুরু করেছে। আমার মনটা বলতেছে থাকবো না শালার লিফটের ভিতরে। সঙ্গে সঙ্গে দেখি আমি লিফটের বাইরে, গ্রাউন্ড ফ্লোরে দাঁড়ায় আছি। কি যে একটা ভয় পাইলাম স্যার, হাত পা ঠান্ডা হয়ে গেল। মনে হইল মাথা খারাপ হয়ে গেছে। লিফটের সামনে দাঁড়ায় আছি। এক সময় আমাকে সারা লিফট নামল। 11 তলার বড় সাহেব নামলেন। আমাকে দেখে ধমক দিলেন, বললেন, কোথায় ছিলে? আমি বললাম, টয়লেটে। স্যার, এই হলো শুরু। আমি ইচ্ছা করলেই লিফটের বাইরে আসতে পারি। কিভাবে পারি জানি না, লোকজন থাকলে বাইর হই না। ওই দিন আপার দম বন্ধ হয়ে আসছিল, তখন বাইর হইছি। লিফট উপরে নিয়ে গেছি। আপা অজ্ঞান হয়েছিল। ফরহাদ স্যারকে খবর দিলাম, উনি আপারে নিয়ে হাসপাতালে গেলেন। আপনার এই ব্যাপারটা আর কেউ জানে? আমার ছোট ভাই কালামনে শুধু বলেছি। সে বলেছে আমার মাথা খারাপ হইছে, আর কিছু না। লিফটের চাকরি বেশি দিন করলে সবারই মাথা খারাপ হয়। স্যার, এই আমার কথা, আর কোনো কথা নাই। আর কিছু জানতে চান? মিসির আলি বললেন, না, আর কিছু জানতে চাই না। আমরা দুজন বাসায় ফিরছি। আমি বললাম, এই ঘটনাটা কি আপনার আনসলভড খাতায় উঠবে? মিসির আলি বললেন, হ্যাঁ। ঘটনাটা কি লিলি মেয়েটিকে জানানোর প্রয়োজন আছে? মিসির আলি বললেন, না। শুনছিলেন হুমায়ুন আহমেদের মিসির আলি আনসলভড থেকে গল্প লিফট রহস্য। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।